সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। সকলকে জানাচ্ছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং একই সাথে বসন্তের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু এই বসন্তের সময় যে বিভিন্ন অসুখ চলে আসে, শীতের সময় বিভিন্ন অসুখ চলে আসে, সারা বছর ব্যাপী আরো বিভিন্ন সিচুয়েশন যেগুলোর জন্য আসলে একটি ম্যান্ডেটরি সিচুয়েশন হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিন নিয়ে কথা বলবো, কিন্তু ভ্যাকসিন সম্পর্কে অনেক বেশি ভ্রান্ত ধারণা মানুষের মনে এবং অনেক ধরনের প্রতিবন্ধকতা, যেখান থেকে আসলে কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে ভ্যাকসিনেশনের সকল রকম সুযোগ সুবিধা থাকবার পরেও আমরা কিন্তু আসলে স্পন্টেনিয়াসলি ভ্যাকসিনেশন প্রোগ্রামে পার্টিসিপেট করি না। আমাদের সাথে আজকে এই বিষয়ে কথা বলবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের পরিচিত মুখ, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আপনাকে জানাচ্ছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন TVN24-এ দর্শকদের সামনে। আপনাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং শুভ বসন্ত। আপনাদের আজকের এই দিনে সবার সামনে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর বানু, আমরা জানি যে এই মুহূর্তে পুরো বিশ্বব্যাপী এখনো কিন্তু আসলে কোভিড-19 এর ভ্যাকসিনেশনকে প্রায় একটি রেগুলার ম্যান্ডেটরি ভ্যাকসিনেশনের পর্যায়ে প্র্যাকটিস করা হচ্ছে। একইভাবে বহু বছর ধরে অনেক ধরনের ভ্যাকসিন আমরা আসলে এইভাবে প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসলেও আসলে সাধারণ জনগণ কিন্তু এখনো স্পন্টেনিয়াসলি ভ্যাকসিনেশন প্রোগ্রাম পার্টিসিপেট করে না। একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসেবে প্রথমেই জানতে চাবো যে আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপটে আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে এই যে ভ্যাকসিনের প্রতি মানুষের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতাই আমি বলবো, এর প্রধান কারণগুলো আপনি কি অবজার্ভ করেছেন? অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, শুভেচ্ছা নিউ ইয়র্ক থেকে। তো এটা আপনি যে আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে যাচ্ছি বা আলোচনা করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মানে চিকিৎসা বিজ্ঞানে এটা একটা মেজর পার্ট। কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। তো ভ্যাকসিন গুলি তৈরি করা হয়েছে মেইনলি রোগ প্রতিরোধের জন্য, যে মানুষ যেন সাফার না করে, মানুষ যেন মারা না যায়। এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই মানে এটা সাফার করে, মানে অসুস্থ হয়ে সাফার করবে এবং মারাও যাচ্ছে। তো এইটা থেকে একটা ভ্যাকসিন আমাদেরকে রক্ষা করতে পারে। তো সেজন্য আমাদের যখন আমরা মানে প্রাইভেট প্র্যাকটিস করি বা হসপিটালে থাকি বা ক্লিনিকে যেখানেই থাকি না কেন, সবখানে কিন্তু আমরা আমাদের রোগীদেরকে তাদের বয়স অনুযায়ী, তাদের যে স্বাস্থ্যের অন্যান্য যদি রিস্ক ফ্যাক্টর থাকে, ঝুঁকি থাকে, আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা ভ্যাকসিনটা নিবেন এবং নিলে আপনি কি উপকারিতাটা আপনার আছে এবং না নিলে কি ধরনের সমস্যা হতে পারে। তো এটা আমি যদি আরেকটু গুছিয়ে বলি, তাহলে প্রাইমারি কেয়ার থেকে আমাদের ইউএসএ তে যে একটা সিস্টেম আছে অত্যন্ত সুন্দর, এটা প্রাইমারি কেয়ার, যেটা কমিউনিটি লেভেলে সবাইকে একেবারে গ্রাসরুট লেভেলে, পার্সোনাল লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে কেয়ারটা দেওয়া হয়, সেটা হচ্ছে প্রাইমারি কেয়ার। তো প্রাইমারি কেয়ার অফিসে কিন্তু সবসময় এনকারেজ করা হয় এবং তারাই কিন্তু মেইনলি ভ্যাকসিনটা দেন। তারপরে যে সমস্ত ক্লিনিক আছে, হসপিটাল বেসড ক্লিনিক আছে, হসপিটাল আছে, সেখানেও কিন্তু আমরা যখন পেশেন্ট আসে হসপিটালে, ওখানে যদি আমরা দেখি যে ভ্যাকসিন রেকর্ডটা তাদের কাছ থেকে চেক করে দেখি, তারপরে তাকে ডিসচার্জ করার আগে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিই। তো ভ্যাকসিনটা ওয়াইডলি অ্যাভেলেবল, এটা প্রাইমারি কেয়ার থেকে শুরু করে হসপিটাল লেভেলে সবখানেই অ্যাভেলেবল এবং সবখানে এটা পাওয়া যাচ্ছে। এবং এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। অ্যাটলিস্ট আমি বলতে পারি ইউএসএ তে ভ্যাকসিনটা একেবারে নেশন ওয়াইড সবখানে সবসময় অ্যাভেলেবল, সবার জন্য, সব বয়সে, একেবারে নিউবর্ন বেবি থেকে শুরু করে উপরে 100 বছর, কোনো আনলিমিটেড টাইম, যে কোনো সময় বয়সের জন্য সবার জন্য এটা অ্যাভেলেবল আছে। এবং আমাদের সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটা সবসময় ওখান থেকে অ্যাডভাইস করছে যে ওটা, এবং ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে ডাইরেক্টলি সবসময় সুপারভাইজ করছে এবং অ্যাডভাইস করছে ভ্যাকসিনগুলির জন্য বয়স অনুযায়ী সবার ভ্যাকসিনগুলি যদি আপডেটেড থাকে। ধন্যবাদ। আমি শুরুতেই যে ভ্যাকসিনটি নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রে আমরা জানি যে যেই ভ্যাকসিনটির কথা সব থেকে বেশি আসলে সবাই শুনে থাকে সেটি হচ্ছে ফ্লু ভ্যাকসিন।
ফ্লু ভ্যাকসিন কিন্তু প্রতি বছরই মানুষকে অনেক এনকারেজ করবার পরেও বহু মানুষ আসলে ফ্লু ভ্যাকসিন কিন্তু নিয়ে থাকেন না, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন থেকে আসলে অনেক মানুষ মৃত্যুবরণ করে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই ফ্লু ভ্যাকসিন সম্পর্কে যদি আমরা একটু কথা বলি। প্রথমে বলবো যে আপনার এক্সপিরিয়েন্সে আসলে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ফ্লু ভ্যাকসিন না নেবার কারণে কত মানুষের সাফারিংসটা কতখানি? ধন্যবাদ। ফ্লু ভ্যাকসিন এটা হচ্ছে যে আমরা সবসময় বছরে একবার আমরা দেই। তো এই ভ্যাকসিনটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি বলতে গেলে, কম্পেয়ার করলে অন্যান্য ভ্যাকসিনের সাথে। তো কারণ হচ্ছে যে ফ্লুটা হচ্ছে সিজনাল। হ্যাঁ, তো প্রত্যেক বছরে যে ভাইরাসটা আমরা মেইনলি যেটা কভার করি ভ্যাকসিন দিয়ে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ অ্যান্ড বি, এটা আমরা বেশি দেখি। তো সেজন্য এই ভ্যাকসিনটাও এটাকে দেওয়া হয়। ফ্লুর ভাইরাসের কিন্তু আরো অন্যান্য স্ট্রেন আছে। তো ভ্যাকসিনটা এটা কি হয় যে ওর অ্যান্টিজেনিক যে চেঞ্জটা হয়, এই বছরে যে ফ্লু ভাইরাসটা আসছে নেক্সট ইয়ারে দেখা যাচ্ছে ওটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্যে আমাদের প্রত্যেক বছর ভ্যাকসিনটা আপডেট করতে হয় ওই বছরের ভাইরাসের প্রাদুর্ভাবের উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য এটা বছরে মানে ইয়ারলি নিতে হয় প্রত্যেক বছর, এবং এটা শুরু হয় সেপ্টেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত। এই সময়টা এর প্রাদুর্ভাব অনেক বেশি থাকে, তার জন্য এই সময়টা আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি। এবং সব বয়সে, এটার কোনো রেস্ট্রিকশন, একেবারে নিউবর্ন থেকে শুরু করে যে বয়সের কোনো লিমিট নাই। আর আপনি যে সেকেন্ড কোশ্চেনটা করেছেন, হ্যাঁ, এটা একটা বড় ধরনের একটা সুপারস্টিশন আমাদের কমিউনিটিতে আমরা সবসময় দেখতে পাই। এবং এটা আমরা কিন্তু মানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু শুধুমাত্র বিচার করলে হবে না, বিচার করা যায় না। এটা কিন্তু এডুকেটেড পার্সন এবং ওয়েল মানে কর্পোরেট পার্সন থেকে শুরু করে সব বয়সের সব পেশার মানুষের মধ্যে আমরা এই সুপারস্টিশনটা দেখতে পাই। সেটা হচ্ছে যে ফ্লু শট নিলে বেশ কয়েকটা কমন যেটা আমরা শুনি আমাদের, আমি যে মেইনলি যে পেশেন্টগুলি আমি ডিল করি সেটা তো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এইচআইভি এবং অন্যান্য ইনফেকশাস ডিজিজের পেশেন্ট। কিন্তু যারা অন্যান্য প্রাইমারি কেয়ার প্রোভাইড করেন যেমন মেডিসিন বা অন্যান্য স্পেশালিস্ট, যে কোনো স্পেশালিস্ট, হেমাটোলজি, অঙ্কোলজি বলেন, পালমোনারি, সবাই কিন্তু এনকারেজ করেন ভ্যাকসিন নেওয়ার জন্য, এবং সব ক্লিনিকেই পাওয়া যায়। তো যেটা হচ্ছে যে প্রথমে বলেন যে ফ্লু নিলে আমার ফ্লু হবে, হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে কমন। তো আসলে এটা কি ব্যাপারটা হচ্ছে যে ফ্লুটা নেওয়ার পরে, এটা তো একটা ভ্যাকসিন, এটা ডেড ভাইরাস, এটা কিন্তু লাইভ ভাইরাস না। এবং এটাকে কয়েকবার কালচার করে করে এর ইনফেক্টিভিটিটাকে পুরা জিরো লেভেলে নিয়ে যাওয়া হয়, এটা ইনফেকশন করতে পারে না। কিন্তু এটার যে ভাইরাসটা আমাদের শরীরে গেলে ওখান থেকে যে ওর এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, ওই অ্যান্টিবডিটাই কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। তো একটা হচ্ছে কমন, যেটা ধরেন একজন ফ্লু ভ্যাকসিন নিল এবং এটা 14 ডেজের মধ্যে তার ফ্লু হলো, সত্যি সত্যি ফ্লু হলো, ইনফ্লুয়েঞ্জা এ অথবা বি। এটা কেন হলো? কারণ হচ্ছে যে ভ্যাকসিনটা বডিতে যাওয়ার পরে অ্যাটলিস্ট 14 ডেজ লাগে অ্যান্টিবডিটা তৈরি হতে, এবং 14 ডেজ পরে আমাকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু এই 14 ডেজ যে উইন্ডো পিরিয়ডটা আছে, এই সময় যদি সে ফ্লুতে এক্সপোজ হয় তখন কিন্তু তার বডিতে প্রোটেকশনটা নাই, সত্যি সত্যি কিন্তু তার ফ্লু হতে পারে। তো এই 14 ডেজ উইন্ডোটা আছে আফটার ভ্যাকসিনেশন। আরেকটা হচ্ছে যে সেকেন্ডটা হচ্ছে ভ্যাকসিনটা নেওয়ার পরে যে এটা তো একটা মানে ফরেন বডি আমার বডিতে পুশ করা হচ্ছে, একটু অ্যালার্জিক রিয়াকশনের মতো হয়, একটু ধরেন একটু হালকা মানে ফিভারিশ লাগে, তারপরে একটু বডি এক হয়। তবে 1 থেকে 2 দিনের মধ্যে একটু নেজাল কনজেশন, একটু রানি নোজ, অতটা সিরিয়াস হয় না। তো একটু ফিভারিশ, গায়ে ব্যথা, এটা হচ্ছে সবচেয়ে কমন। দেখা যায় 2 থেকে ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়, 1 থেকে 2 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এবং এটার জন্য তেমন কোনো ওষুধ লাগে না। তো এই জন্য আমি বলবো যে ফ্লু ভ্যাকসিনের সবার যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে উইন্ডো পিরিয়ডের মধ্যে যদি ফ্লুটা হয়ে গেল, আর একটু রিয়াকশন, এটা আমরা বলি ভ্যাকসিন রিয়াকশন। তো এটার জন্য একটা সবাই চিন্তা করে যে এটা বোধহয় ফ্লু হলো, তো আমার ভ্যাকসিন নিয়ে তো আমার কোনো উপকার হলো না। হ্যাঁ, তো আসলে এটা ভ্যাকসিন থেকে না। আরেকটা হচ্ছে যে সবাই চিন্তা করে যে আমার শরীরে এটা ফরেন বডি ঢুকায় দেওয়া হচ্ছে, এটার মধ্যে জেলাটিন আছে, বা যেটা হচ্ছে পোর্ক থেকে তৈরি করা হয়। হ্যাঁ, কিন্তু ওইটা দেখা যায় কি আসলে ভাইরাসটাকে স্টেবিলাইজ করার জন্য যখন কালচার করা হয়, হ্যাঁ, এটা জেলাটিনটা ইউজ করা হয়, কিন্তু ওখান থেকে যখন ভ্যাকসিনটা তৈরি করা হয় ভেরি 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 মিনিমাল অ্যামাউন্টের, মানে একদম নেগলিজেবল অ্যামাউন্টে থাকে। এবং সেটা আসলে ওরকম না যে আমাকে বিগ অ্যামাউন্টের একটা জেলাটিন আমার বডিতে ঢুকে যাচ্ছে। তো এই ধরনের এটাও কিন্তু বলবো যে এটা আমাদের
কিন্তু আমরা যদি চিন্তা করি এর যে বেনিফিটটা আমরা পাই, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন যে কিরকম মানে প্রাদুর্ভাবটা আমাদের ইউএসএ তে আছে, এর বেনিফিটটা কিন্তু হিউজ। মানে মানুষকে এটা যে আমরা দেখি বিশেষ করে বাচ্চা এবং যারা একটু বয়স্ক 60 অ্যান্ড অ্যাবাভ, আর যারা প্রেগনেন্ট মাদার, আরেকটা হচ্ছে যাদের ক্রনিক ডিজিজ আছে, যাদের ক্যান্সার আছে, ক্রনিক লাং ডিজিজ যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা অথবা লাং ক্যান্সার, হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর যেটা আছে, তারপরে যাদের অন্যান্য লিভার ডিজিজ আছে, ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস আছে, তাদের যদি ফ্লু হয় তাদের কিন্তু খুব সিরিয়াস ধরনের ইয়ে হয়, মানে ইনফেকশনটা হয় এবং এটা লাইফ থ্রেটেনিং, তারা মারাও যেতে পারেন। বিশেষ করে যাদের লাং ডিজিজ থাকে, আমরা এর স্ট্যাটিস্টিক্সে দেখি যে আমরা গত বছরে প্রায় 10,000 এর মতো মানুষ মারা গেছেন ফ্লু ইনফেকশনে। এবং এটা কিন্তু ভ্যারি করে, একবার বেশ কয়েক বছর আগে করোনার আগে এটা প্রায় 40,000 এর মতো মানুষ মারা গেছে। তো এটা তো মানে একটা হিউজ নাম্বার, মানে মানুষ আমরা তাদেরকে হারাচ্ছি শুধুমাত্র একটা ভাইরাস ইনফেকশনের জন্য। আর এটাই আমরা প্রতিরোধ করতে পারি যেটা ভ্যাকসিনটা দেওয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে বাচ্চাদেরও কিন্তু যদি ফ্লু হয় এটা সিরিয়াস টার্ন নিতে পারে এবং হসপিটালাইজেশন হচ্ছে। তো আমরা যদি চিন্তা করি ওভারঅল, দেখেন সিক হওয়ার জন্য তার পার্সোনাল লেভেলে, ফ্যামিলি লেভেলে সিক ডেজটা তার ওয়েস্টিং হচ্ছে, সাফার করছেন, এবং এখান থেকে তার ফ্যামিলির লোকজন সংক্রমিত হতে পারে, তার সাথে যারা অফিসে কাজ করছেন তারা সংক্রমিত হতে পারেন। তো এটা স্প্রেড করছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এটার জন্য হসপিটালাইজেশন হওয়ার জন্য, এটা চিন্তা করেন হিউজ নাম্বার অফ পিপল যারা হসপিটালে যাচ্ছেন, একটা মানে একটা বার্ডেন। আরেকটা হচ্ছে যে যারা মারা যাচ্ছেন, বাচ্চা এবং বয়স্ক বা যাদের ক্রনিক ডিজিজ আছে, যাদের ট্রান্সপ্লান্ট আছে। আপনি আপনি বলছিলেন যে প্রতি বছরই আসলে হিউজ নাম্বার অফ পিপল কিন্তু মারা যায়। তো এই বছরের ডেটাটা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। এই বছরে আসলে সিডিসি তো এক বছর মানে count করে 2025-এর কথা। হ্যাঁ 25-এ ওরকম অ্যারাউন্ড 10,000 এর মতো মারা গেছে। 10,000 10,000। ইটস আ হিউজ নাম্বার। তো আসলে হ্যাঁ এটা তো আমি বলবো কম, এটা একবার বললাম না যে 50 চলে কয়েক বছর, সেটা অনেক বছর আগে, বেশ 7-8 বছর আগে, করোনার আগে এটা ছিল। তো ইটস এ বিগ নাম্বার। হ্যাঁ, কোভিড ভ্যাকসিনের কারণে কিন্তু আদার সিচুয়েশন গুলো অনেকটা একটু সারপাস হয়ে গিয়েছে, একটু প্রোটেকশন পাচ্ছে। তো ফ্লু ভ্যাকসিনে অনেকে মনে করে যে আমার এটা সব রকম নিউমোনিয়ার এগেইনস্টে আমাকে এটা প্রোটেক্ট করতে পারে। এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। না, ফ্লুটা আসলে ফ্লুটা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন। তো এটা ফ্লু ভাইরাসের ইনফেকশন থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু নিউমোনিয়া যেটা হয়, লাং এর ইনফেকশন ভাইরালও হচ্ছে, আবার ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। তো আমাদের ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে নিউমোনিয়া হয়। তার মধ্যে থেকে অনেক ধরনের ব্যাকটেরিয়া, তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা আমরা বলি স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া, যেটা কমন। আমাদেরকে বুঝতে হবে যে ফ্লু ভ্যাকসিন একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্যই প্রোটেকশনটা দিচ্ছে, কিন্তু নিউমোনিয়ার জন্য কিন্তু আসলে যে স্পেসিফিক ভ্যাকসিন সেটাই আবার আলাদা করে মানুষকে নিতে হবে, তাই তো? তাহলে আমরা একটু নিউমোনিয়া ভ্যাকসিনের ব্যাপারে একটু শুনি যে নিউমোনিয়া ভ্যাকসিনের কি কি ধরনের প্রয়োজনীয়তা গুলো আছে, এবং সেটা একটু আমরা শুনবো। তারপরে আমরা এই ভ্যাকসিনের মিথ গুলো আপনি কি এক্সপেরিয়েন্স করেন সেটা সম্পর্কে জানবো। ভেরি গুড, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা সুন্দর একটা মানে খুবই কমন জিনিস আমাদের লাইফের সাথে জড়িত, এটা নিয়ে কথা বলছি। তো নিউমোনিয়াটা আমাদের এখানে আবারও বলবো, নিউমোনিয়াটা আমাদের এখানে ইউএসএ তে অনেক কমন। এটা ছোট বাচ্চা, এটাও ডিপেন্ড করছে যে তার বডি কন্ডিশনের উপরে, বয়সের উপরে। তো বাচ্চাদের বেশি হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যদি তাদের ভাইরাল ইনফেকশন হয়, অনেক সময় ওইটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সুপার ইম্পোজড, আমরা বলি সুপার ইম্পোজড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে টার্ন নিতে পারে। হ্যাঁ, আবার বয়সে যারা 50 অ্যাবাভ, যাদের অন্যান্য আবার মানে অন্যান্য ডিজিজ গুলি আছে, ক্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ, লাং ডিজিজ, তারপর লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, অথবা যারা ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন নিচ্ছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এদের অনেকটা রিস্ক থাকে। আরেকটা হচ্ছে ধরেন কোনো অসুখ বিসুখ কিছুই নাই, অন্য কিছুই নাই, ধরে নিচ্ছে একেবারে সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু 65-এর উপরে গেলে আমরা দেখছি তাদের ভিতরে নিউমোনিয়া হওয়ার প্রবণতা থাকে। কারণ আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল যে যে ডিফেন্সটা আছে, ডিফেন্স সিস্টেমটা আছে, ওটা উইক হতে থাকে।
এইজিং প্রসেস। তো সেই জন্যে সবকিছুর উপরে মানে সমস্ত স্ট্যাটিস্টিক্স বা সব ধরনের মানুষের উপরে এটা পরীক্ষা করে ইয়ে করে যেটা দেখা গেছে যে নিউমোনিয়া ভ্যাকসিন মেইনলি, এটা কিন্তু আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, নিউমোনিয়া কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। তার মধ্যে কমন যেটা সেটা হচ্ছে নিউমোককাস। তো এইটা স্ট্রেপ্টোককাস নিউমোনি যেটার নাম। তো এইটা হচ্ছে কমন। তো ভ্যাকসিনটা এই ব্যাকটেরিয়ার এগেনস্টে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর এটা ওই ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়েছে। যে অনেকগুলি স্ট্রেন থাকে, সেই স্ট্রেনের উপর থেকে রিসার্চ করে দেখা গেছে যে স্ট্রেনগুলি কমন, এবং সেই ভ্যাকসিনটা দেওয়ার ফলে আমরা দেখেছি যে এটা অনেক ইফেক্টিভ এবং এটা নিউমোনিয়াকে প্রিভেন্ট করতে পারে। আর যদি অন্য কারো, অনেকে বলে যে আমি তো নিউমোনিয়া ভ্যাকসিন নিলাম কিন্তু দেখা আমার তো এখন আমার নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ, হতে পারে। যেমন অন্যান্য যে ব্যাকটেরিয়া গুলি আছে যেগুলি দিয়ে হতে পারে, অন্যান্য অনেক অর্গানিজম আছে, সিউডোমোনাস, তারপর এটিপিক্যাল অর্গানিজম লিজেনেলা, মাইকোপ্লাজমা, আরো অনেক ব্যাকটেরিয়া যে মানে গ্রাম পজিটিভ গ্রাম এটা ইটস এ হিউজ ডিসকাশন হয়ে যাবে। তো সেইগুলি কিন্তু হতে পারে, কিন্তু ওইগুলির ভ্যাকসিন আমাদের নাই। আমাদের যেটা মানে রেগুলার যেটা আমরা দেখি সবচেয়ে বেশি কমন যেটা, যার জন্য মানুষ সাফার করে, হসপিটালাইজড হয় এবং ইভেনচুয়ালি মারা যেতে পারে, বিশেষ করে যারা একটু বয়স্ক, যাদের লাং ডিজিজ আছে বা আন্ডারলাইন অন্যান্য ইমিউন সিস্টেমটা কোনো কারণে যদি উইক থাকে, তো তাদের মর্টালিটি রেটটা কিন্তু অনেক বেশি। এবং সেক্ষেত্রে আমরা এখানেও আমরা দেখেছি ভ্যাকসিনটা অত্যন্ত সুন্দর এবং মেজর রোল প্লে করে এই হসপিটালাইজেশন থেকে দূরে রাখার জন্য এবং মৃত্যু ঝুঁকি কমানোর জন্য, এবং মৃত্যু ঝুঁকি এবং রেট অনেক কমিয়ে ফেলে। তো ভ্যাকসিনটা অ্যাভেলেবল, আবারও বলে দিচ্ছি, এটা অ্যাভেলেবল প্রাইমারি কেয়ার থেকে শুরু করে, প্রাইমারি কেয়ার অফিস থেকে শুরু করে একেবারে হসপিটাল, স্পেশালাইজ ক্লিনিক থেকে শুরু করে সবখানে এটা অ্যাভেলেবল। এবং বছরে যে কোনো সময় আপনি এটা নিয়ে নিতে পারেন, এটার কোনো সিজন নাই, এটা যে কোনো সময় আপনি 12 মান্থসের যে কোনো সময় আপনি নিউমোনিয়া ভ্যাকসিনটা নিতে পারেন। আরেকটু বলে দিই, দুইটা ভ্যাকসিন নিতে হয়, একটা হচ্ছে নিউরোভ্যাক্স 20 ভ্যালেন্ট, আর একটা হচ্ছে নিউরোভ্যাক্স 23 ভ্যালেন্ট। তো আমরা প্রথমে 20টা দেই, তার 1 বছর পরে 25 ভ্যালেন্ট যেটা ওটা দিই, এবং এটা 5 বছর পর পর নিতে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভ্যাকসিনের এই ধরনের আলোচনায় আসলে যে কথাটি একটু না বললেই নয়, ওই আলোচনা ডিটেলস অবশ্যই করব। বাট আমি একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে কোভিড ভ্যাকসিনের সম্পর্কে অ্যাডভাইস গুলো কি কি, সকলের এর প্রতি কি দায়িত্ব রয়েছে এবং আমাদের কি জানা দরকার? অসংখ্য ধন্যবাদ। আপনি মানে আপনার সাথেও তো কথা হচ্ছিল আমাদের ভিডিওর আগে। হ্যাঁ, কোভিড ভ্যাকসিনটা তো এখন এভেলেবল, কোনো এটার আর ওইটা ওই সব ওই ধরনের আমাদের আর কোনো প্রবলেম নাই। আর এখন যেটা মানে সিডিসি, তো আমরা ওটা ফলো করি সবসময়, এটা ওরা সিডিসিটা এটা বলার অপেক্ষা রাখে না। তো সেখানে তারা এখন অ্যাপ্রুভ করেছে যে প্রত্যেক বছর এটা সিজনাল, যেমন আমরা ফ্লু শটটা নেই সিজনাল, প্রত্যেক বছর একবার করে সিডিসি থেকে বলা হয়েছে যারা যাদের এটা নিতে পারবে, এবং এখানে কোনো বয়সের কোনো রেস্ট্রিকশন নাই। আমরা একইভাবে মানে বাচ্চা থেকে শুরু করে একেবারে যে কোনো বয়সে সবাই নিতে পারবে। তবে যাদের মানে রিস্ক ফ্যাক্টর আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের হার্ট লাং ক্রনিক ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে এনকারেজ করা হচ্ছে যে প্রত্যেক বছর এটা নেওয়ার জন্য। এখন অনেকে বলতে পারেন যে আমাদের তো সেই এন্ডেমিকটা নাই, এখন ওটা তো চলে গেছে, এখন নেওয়ার কি দরকার। হ্যাঁ, এন্ডেমিকটা নাই, কিন্তু আমরা কিন্তু এখনো অনেক পেশেন্ট পাচ্ছি হসপিটালে আসছে কোভিড নিয়ে, কিন্তু সিমটম গুলি অত সিভিয়ার না, আগের মতো নয়, কারণ বেশিরভাগ মানুষ এখন ভ্যাকসিনেটেড, সেজন্য সিভিয়ারিটিটা অনেক কমে গেছে। সেটা একটা। আরেকটা হচ্ছে যে ভাইরাসটা তো অনেক চেঞ্জ করে করে ওদের ভিরুলেন্স যেটা আমরা বলি, ওটা অনেকটা কমে এসছে আগের থেকে, সে আগের মতো মহামারী আকারে নাই। কিন্তু তারপরেও বিশেষ করে যাদের ক্রনিক ডিজিজ থাকে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিরিয়াস হতে পারে। তো এই রিস্কটা না নেওয়ার জন্য আমরা এনকারেজ করছি যে এটা এভেলেবল, ভ্যাকসিনটা সবখানে এভেলেবল। ইভেন অনেক সময় হয়তো ইয়েতে পাওয়া যেতে পারে যে ফার্মেসি, সিভিএস ফার্মেসি, অনেক সময় যেমন সিভিএস ফার্মেসি ফ্লু শট দেয়, নিউমোনিয়া শট দেয়, আগে কোভিড দিত, এখনো হয়তো এভেলেবল থাকবে। তো যে কোনো মানুষ নিয়ে নিতে পারবেন, বাচ্চা থেকে শুরু করে। এটা তো বাচ্চাদের জন্য ফাইজার, হ্যাঁ ফাইজার আছে, অ্যাডাল্টদের জন্য ফাইজার, মডার্না, দুটাই যে কোনো একটা নিতে পারবেন।
এবং এটা নিলে অ্যাটলিস্ট আমরা অ্যাসিওর করতে পারি যে কোভিড হলেও ওরকম মাইল্ড লেভেলে বা হলে ওরকম সিরিয়াস কমপ্লিকেশনস টা হবে না বা হসপিটালে যেতে হবে না। আমাদের গোল হচ্ছে যে হসপিটালাইজেশনটা যত কমানো যায়, মৃত্যু ঝুঁকি যত কমানো যায়, মৃত্যুর রেট যতটা কমানো যায়, এটাই হচ্ছে আমাদের গোল। ধন্যবাদ। আমি কোভিড ভ্যাকসিন সম্পর্কে আরো কিছু ছোট্ট ইনফরমেশন আপনার কাছে জানতে চাইবো। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরেই আপনাদের সাথে ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে রেগুলার ভ্যাকসিন রিলেটেড আরো বেশ কিছু তথ্য আমরা শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে TVN24 টেলিভিশনের TVN ওয়েলনেস এর আজকের আলোচনায়। আমরা আলোচনা করছি ভ্যাকসিন এর মিথ, ইন্ডিকেশন এবং বেনিফিট নিয়ে। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম কোভিড ভ্যাকসিনের কিছু আপডেট সম্পর্কে। তো আমি যেটা জানতে চাইবো যে আসলে একটা খুব কমন সিচুয়েশন আমি দেখি আশেপাশের মানুষের ভিতরে, যে অনেকেই কিন্তু আসলে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ নিয়ে কমপ্লিট করেনি। তো তারা জানতে চান যে তাদের আসলে এই মুহূর্তে কি করণীয়, কারণ যারা বুস্টার ডোজ কমপ্লিট করেনি অনেকেরই আমি শুনি যে অলমোস্ট এভরি আদার ইয়ার অথবা এভরি ইয়ারেই তাদের কিন্তু কোভিড হচ্ছে, হয়তোবা খুব সিভিয়ার না কিন্তু হচ্ছে। আর কোভিড হবার পরে যেই সিচুয়েশনটি প্রত্যেকের এখন পর্যন্ত কমন এক্সপিরিয়েন্স, যে ভীষণ এক্সস্টেড হয়ে যায়, খুব টায়ার্ড লাগে। আর আরেকটি সিচুয়েশন হচ্ছে যে যারা বুস্টার ডোজও নিয়েছেন, আপনি বলছিলেন যে এখন কিন্তু প্রতি বছর ভ্যাকসিনটা নেবার জন্য বলা হচ্ছে, কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু আসলে খুব একটা আপডেটেড না। এটাও যদি আপনি একটু আমাদের সাথে বলেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। কোভিডটা যাওয়ার পরে আমরা অনেকটা এখন রিল্যাক্সিং মোডে আছে, যে এখন কারণ কয়েকটা কারণ। একটা হচ্ছে যে এটার রোগের প্রাদুর্ভাব অনেক কমে গেছে, আর যাদের হচ্ছে তারা কিন্তু অন্য কেউ জানতে পারছে না। আমরা যারা মানে সরাসরি পেশেন্টের সাথে ইনভলভ, টেক কেয়ার করছি, আমরা জানতে পারছি যে হসপিটালে কিন্তু অনেক পেশেন্ট এখনো এই মুহূর্তে অনেক হসপিটালে অনেক পেশেন্ট আছে তাদের কোভিড আছে, এসেছে হয়তো হার্ট প্রবলেম নিয়ে বা অন্য কোনো প্রবলেম নিয়ে বা সার্জারি বা ইনফেকশন অন্য কোনো কারণে আসছে। তো দেখা গেল যে এখন সার্জারি করার আগে একটু সোয়াবিং করে দেখা গেল যে কোভিড পজিটিভ। হ্যাঁ, বা একটু আসছে বেশ ভালো হয়ে গেছে, কিন্তু আবার একটু ফিভার হলো, তো সোয়াব করে দেখা গেল কোভিড পজিটিভ। আর তো সিরিয়াসনেসটা আমরা খুবই কম দেখছি এখন, ওরকম আগের মতো ওরকম নাই। কিন্তু যাদের বিশেষ করে অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস বা অন্য কোনো লাং ডিজিজ আছে অথবা হার্ট ডিজিজ আছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিরিয়াস হতে পারে। দেখা যাচ্ছে যে তাদের একটু রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশনটা কম হচ্ছে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করছি, কিন্তু ট্রিটমেন্টেও তারা রেসপন্ড করছেন। মৃত্যু রেটটা এখন অনেক 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 কম। তো এই জন্যে মানে আমাদের সোসাইটিতে আমরা অনেকটা এখন রিল্যাক্স, ভয়টা দূর হয়ে গেছে। আর অতটা আমরা জানতেও পারছি না কারোর হচ্ছে কি হচ্ছে না। হলেও দেখা যাচ্ছে একটু কমন কোল্ড, তো এখন যদি কারোর হয় সবাই মনে করবে যে এটা কমন কোল্ড, বা একটু হয়তো বা একটু ফ্লুর মতো হয়েছে, সবাই বলে ফ্লুর মতো হয়েছে বা একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তো অত সিরিয়াস হচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কার আছে কার নাই। বেশিরভাগ মানুষের একটু কমন কোল্ডের মতো সিমটম হচ্ছে, বাসায় থাকছেন, রেগুলার মেডিসিনে ঠিক হয়ে যাচ্ছে। তো কিন্তু উনি কিন্তু একটা যেটা হচ্ছে সেটা কিন্তু উনি কিন্তু স্প্রেড করছেন আরেকজনকে। তো এটা যে কোনো ক্রাউডের মধ্যে যদি কারোর থাকে, বিশেষ করে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন প্রতিদিন, আমি যদি একটু এক্সাম্পল দিই, আমাদের নিউ ইয়র্কে এখানে সাবওয়ে, বাস, বেশিরভাগ মানুষ এটা ইউজ করেন। তাছাড়া এটা এখানে সিটিতে ক্রাউডেড এরিয়া, একটা স্ট্রিটেও দেখা যাচ্ছে অনেক মানুষ, যারা আমরা কাজ করছি সেখানে অনেক মানুষ। তো এখানে গ্যাদারিং এ যদি কারোর থাকে, উনি কিন্তু এটা স্প্রেড করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগের মতো মাস্কটা কম ব্যবহার করছি। তারপরে স্যানিটাইজেশনটা যেটা আমরা আগে করতাম, এখন কিন্তু অনেক রিল্যাক্স মোডে, এখন আমরা বলতে গেলে আমরা এখন আগের মতোই নর্মাল লাইফে আমরা চলে এসেছি। তো তারপরেও বলবো যে আমরা যদি এটা মেনটেন করি, তাহলে শুধুমাত্র কোভিড না, এরকম অনেক ভাইরাল যে ইনফেকশন গুলি আছে, এটা থেকে কিন্তু আমরা, ভাইরাসের মধ্যে হয়তো RSV ভাইরাস, অনেক ধরনের ভাইরাস ইনফেকশন আছে। তো ইভেন রেসপিরেটরি মানে আমাদের যে ভাইরাল নিউমোনিয়া হয়, যে এটা কিন্তু শুধু ফ্লু বা কোভিড না, এটা আরো অনেক ভাইরাস আছে, এগুলো করতে পারে। তো সেগুলি থেকে কিন্তু আমাদেরকে সুরক্ষা করে, বিশেষ করে আমাদের বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, বাচ্চা, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বা ইভেন যারা সিনিয়র সিটিজেন আছেন,
তাদের বিশেষ করে একটু আমি বলবো যে আপনাদেরকে TVN24 এর মাধ্যমে আপনারা একটু প্রিকশন একটু নেবেন। যদি আপনার মনে হয় কমন কোল্ড, একটু ঠান্ডা লেগেছে, তো আপনি একটু টেস্ট করলেই এটা ভালো হবে। আর আপনি একটু প্রিকশন মেনটেন করবেন, ওষুধগুলি খাবেন, আপনার প্রাইমারি ডক্টরের সাথে দেখা করবেন। তো সেই জন্য আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা এখন অনেকটা কমফোর্টেবল লেভেলে চলে এসছে দেখেই আমাদের অনীহাটা ভ্যাকসিনটা নেওয়ার প্রতি আমাদের সবাইকে অনীহা দেখি। আমরা যখন অফার করি বলে, না আমি তো ভ্যাকসিন নিয়েছি, আর কি দরকার, এখন আর নিতে চাই না। তো এরকম একটা মানুষের মধ্যে একটা অনীহাও দেখা যায়। আর কারণটা হচ্ছে যে আমরা এখন অনেক ভালো অবস্থায় আছি, ওরকম সিরিয়াস অবস্থাতে নাই, সেজন্য আমাদের মধ্যে অনেকটা রিল্যাক্সেশনটা চলে এসছে। তো তারপরে আমি বলবো ভ্যাকসিনটা নেওয়া ভালো, বিশেষ করে যারা হাই রিস্ক পার্সন, মানে আমি বলেছি হাই রিস্ক পার্সন কারা, মানে তারা যদি প্রাইমারি কেয়ার থেকে প্রত্যেক বছর নেন, তো যদি কোভিড হলেও হয়তো এতটা মানে আপনাকে হয়তো দেখা যাবে ডাক্তারের কাছেও যেতে লাগছে না, ঘরে বসে আপনি ম্যানেজ করতে পারবেন। তো আমি বলবো যে ভ্যাকসিন নেওয়াটা এখনো আমাদের সবার জন্যই ভালো, সব বয়সের। ধন্যবাদ। যদি টিড্যাপ ভ্যাকসিন সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এবং তারপরেই এর ইন্ডিকেশন এবং বেনিফিট গুলো একটু আলোচনা। টেটনাস ভ্যাকসিন, ওকে। তো এটা, এই ভ্যাকসিনটা হচ্ছে যে ভ্যাকসিনটা, প্রত্যেকটা ভ্যাকসিন আমাদের তৈরি করা হয়েছে মানে তার যে সিমটম গুলি, যে পেশেন্ট যে সিমটম গুলি হতো তার ভয়াবহতার দিকে তাকিয়ে, যে এটাকে প্রোটেকশন, আমরা সবসময় মেডিসিনে আমরা বলি, মেডিসিন বা যে কোনো মেডিকেল, আমি বলবো মেডিসিন না, মেডিকেল যে এটা সায়েন্স সেটা বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। তো টেটনাস আমরা যেটা দেখি এটা একটা ভয়াবহ ধরনের অসুস্থতা। আমার এখনো মনে আছে, আমি তারপরে আর দেখিনি কোথাও, কিন্তু বাংলাদেশে যখন আমাদের রোটেশন ছিল মহাখালীতে ইনফেকশাস ডিজিজ টেটানাস ক্লিনিকে, তো ওখানে আমরা যে পেশেন্টদেরকে দেখেছি, এবং এটা অত্যন্ত পেইনফুল, অত্যন্ত ভয়াবহ একটা অসুস্থতা যেটা টেটনাস যা হয়। আমার এখনো মনে আছে মহাখালীতে ইনফেকশাস ডিজিজে যে ক্লিনিকটা ছিল আমাদের, ওখানে 4th ইয়ার আমাদের একটা রোটেশন হতো। তো এখানে আমি মানে এখন এখানে আমেরিকাতে আমি দেখি নাই, কারণ এখানে একটা মানে প্রিভেনশনের উপরে অত্যন্ত মানে সুন্দর একটা মানে ইয়ে আছে, এবং সেটা অ্যাপ্লাই করা হয়, মানে যেটা ইমপ্লিকেশনটাও আছে। তো এই ভ্যাকসিনটা কি হয়, যে ব্যাকটেরিয়া, যে টেটনাস, যে ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটানি, ওইটা কিভাবে যেতে পারে আমাদের শরীরে, যে কোনো ধরনের একটা মানে মানে কেটে গেল, অথবা একটা রাস্টি নেইল ইনজুরি হলো, অথবা রোড ট্রাফিক কোনো কারণে পড়ে গেল, ওখানে একটু ট্রমা হলো, আমার স্কিনটা একটু ছিঁড়ে গেল, কন্টামিনেট যে ডাস্ট, এই ব্যাকটেরিয়াটা আসলে ডাস্ট বা মাটিতে এগুলো জায়গায় থাকে, ওখান থেকে ওই ব্যাকটেরিয়াটা যদি শরীরে ঢুকে যায়, ও একটা টক্সিন তৈরি করে। সেই টক্সিনটা এত সিভিয়ার টাইপের মাসেল কন্ট্রাকশন করে, মানে এটাকে বাংলাদেশে বলা হতো কি জন্য, ধনুর মতো বেঁকে যায়, ধনুষ্টঙ্কার, এখন মনে পড়েছে। ধনুষ্টঙ্কার নামটা এসেছে যে মানুষটা একেবারে একদম বেঁকে যায়, অসম্ভব পেইনফুল সিরিয়াস একটা মানে ডিজিজ যার হয়, তার এবং মানুষ মারাও যায় এখান থেকে। তো সেই ভ্যাকসিনটা এখানে আমরা একেবারে বাচ্চাদের থেকেই ভ্যাকসিনটা শুরু হয় এখানে, আমাদের টেটানাস ভ্যাকসিনটা। এবং সেটা মানে এভরি 10 ইয়ার্স এটা নেওয়ার জন্য, এটার বয়সের কোনো লিমিট নাই। এভরি 10 ইয়ার্স যদি ভ্যাকসিনটা নেওয়া হয়, তো এই ধরনের, এখানে তো মানে আমি বলবো যে আরবান সোসাইটি থেকে শুরু করে যে কোনো লেভেলের সোসাইটিতে কিন্তু এটা এর ঝুঁকিটা রয়েছে। কারণ ধরেন আমরা কেউ যদি ড্রাইভ করছে, আর আল্লাহ না করুক, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, বা মোটর সাইকেল চালাচ্ছে, স্লিপ করে পড়ে গেল, তো পড়ে গেলে যে যে ধুলাবালিটার মধ্যে তার যে ইয়েটা স্কিন একটু কেটে গেল বা ছিঁড়ে গেল, ওখানে ধুলাবালি মাটিটা লাগলো, ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াটা ঢুকে যেতে পারে। তো এটা যে কোনো জায়গায় যে কোনো সময়, এটা আরবান থেকে ভিলেজ লেভেলে বলেন, সব ধরনেরই লাইফ স্টাইলে যে কোনো সময় হতে পারে। সেই জন্য এটার কোনো রেস্ট্রিকশন নাই, সবার জন্য, একেবারে অল ওভার, মানে সব বয়সের মানুষের জন্য, সবার জন্য ভ্যাকসিনটা এভরি 10 ইয়ার্স। এটা যদি আমরা নিই, এটা কিন্তু অনেক বেশি প্রোটেক্টিভ, এবং এটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। প্রেগনেন্ট মাদারদের জন্য আরো বেশি। আমরা বাংলাদেশে অনেক মাকে দেখেছি যে মারা যেতে, ধনুষ্টঙ্কার, এটা বাংলাদেশে এখন মনে পড়েছে, ধনুষ্টঙ্কার বলে। এবং এই জন্য প্রেগনেন্ট মা, তাদের যদি আগে ভ্যাকসিন না নেওয়া থাকে, তাদেরকে আমরা অনুরোধ করব, এটা প্রেগনেন্সিতে আপনি যখন যখন 3rd ট্রাইমেস্টারে থাকে, তখন কিন্তু এটা সেফ, বেবির কোনো অসুবিধা হয় না। ইভেন মায়ের অ্যান্টিবডিটা বেবি ওইটা নিয়েই জন্মগ্রহণ করতে পারে। তো প্রেগনেন্ট মাদারকে জন্য আমি স্পেসিফিক্যালি, যদি আপনাদের না নেওয়া থাকে, অবশ্যই আপনার ভ্যাকসিনটা নিয়ে নেবেন। আর বাচ্চাদেরকে তো অবশ্যই নেবেন। এখানে আমাদের একটা সুবিধা
আছে এখানে যে পিডিয়াট্রিক যারা প্রাইমারি কেয়ার, তারা বাচ্চাদেরকে ভ্যাকসিন গুলো মানে দিয়ে দেন। আমরা দেখি যে তাদের ভ্যাকসিন লিস্টটা এত বড়, এবং স্কুল লেভেলে এটাকে এনফোর্স করা হয়। স্কুল থেকে কলেজ লেভেলে সব সব লেভেলেই এই স্কুলে কিন্তু চেক করা হয় ভ্যাকসিন রেকর্ড গুলি আপডেটেড আছে কিনা, যদি না থাকে ওটাকে আপডেট করা লাগে। তো এটা খুব ভালো জিনিস। স্কুল কলেজ যে ইউনিভার্সিটি লেভেলে, ইভেন জবে যেতে গেলেও এমপ্লয়ি হেলথ আমরা বলি, এমপ্লয়ি হেলথেও কিন্তু ভ্যাকসিন রেকর্ড চেক করা হয় যে সেখানে ফ্লু শট নেওয়া হলো কিনা, তার টেটনাস আপডেটেড আছে কিনা। মানে এটা সব লেভেলেই চেক করা হচ্ছে, এবং সেই জন্য আমরা কিন্তু এখানে মানে আমি তো এখনো টেটনাসের পেশেন্ট দেখি নাই এখনো। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে প্রেগন্যান্ট মাদারদের জন্য এটা কতটা উপকারী, কিন্তু এই ভ্যাকসিনের মিথ গুলো যদি আমি দেখতে চাই, প্রথমেই যেটা চলে আসে সেটা কিন্তু এই প্রেগন্যান্সি রিলেটেডই। এবং অনেক মানুষই মনে করেন যে এই ভ্যাকসিনটি নিলে বা প্রেগন্যান্সির সময় যে ভ্যাকসিন গুলোই আসলে ম্যান্ডেটরি মায়ের জন্য, অনেকেই মনে করেন যে এতে আসলে বাচ্চার ক্ষতি হবে। তো এই বিষয়ে আপনি যদি একটু সংক্ষেপে কিছু বলেন। অনেক অনেক ধন্যবাদ। একদম এটা খুবই সত্যি, আর এটা কিন্তু ন্যাচারাল যে প্রত্যেক মা তার চায় তার বেবি যেন ভালো থাকে, এবং স্পেশালি প্রেগনেন্সির সময় যে যে বেবির জন্য মা এবার কি খাবারও খেতে গেলে চিন্তা করে যে আমি এই খাবারটা খেলে আমার বেবির অসুবিধা হবে কিনা। তো এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল, কিন্তু এটাও আমাদেরকে এনশিওর করতে হবে যে একটা মা যা একটা সুস্থ মা সুস্থ বেবি, এটা আমরা চাই। তো সেইটার জন্যে আমাদের কিছু মানে টেক কেয়ার করতে হবে প্রেগনেন্সি সময়ে। আমি যেহেতু টেটনাস ভ্যাকসিনটা নিয়েই যেহেতু কথা বললাম, তো এটা দিয়েই শুরু করি। যদি মায়ের ভ্যাকসিন না দেওয়া থাকে, বা যদি ভ্যাকসিনটা যদি 10 বছরের বেশি হয়ে থাকে, তাহলে মাকে আমরা অনুরোধ করব এই বাচ্চাটার মানে ভ্যাকসিনটা নিতে। এবং এই ভ্যাকসিনটা কি হচ্ছে, এটা বাচ্চাতে কিন্তু যাচ্ছে না, বাচ্চা অ্যান্টিবডিটা যাচ্ছে মায়ের সার্কুলেশন থেকে প্লাসেন্টা দিয়ে অ্যান্টিবডিটা যাচ্ছে, বাচ্চাকে ক্ষতি করছে না, বরং বাচ্চাকে প্রোটেকশন দিচ্ছে। এবং ওই বাচ্চা বেশ ওই অ্যান্টিবডিটা যতদিন তার শরীরে থাকবে ততদিন পর্যন্ত জন্মের পরেও তার প্রোটেকশনটা থেকে যাচ্ছে। বাংলাদেশে একটা কি হতো, আমি এটা মনে পড়ে গেল তাই বলছি। অনেক অনেক আগে ধরেন বাংলাদেশে বিশেষ করে রুরাল এরিয়াতে যখন বেবির জন্ম হতো, তখন যে ওই যে আম্বিলিকাল কর্ডটা কাটা হতো কি দিয়ে, ওখানে আছে না, বা আমরা অনেক পেশেন্ট দেখতাম বেবি যারা আসতো টেটাস, কিন্তু আমরা যখন হিস্ট্রি নিতাম বলতো যে হ্যাঁ ওইটা কাটা হয়েছিল, যে ধরেন ওই যে ব্লেড বা যে কাঁচি, ওইটা কিন্তু পরিষ্কার না করে মানে পরিষ্কার না করে ওটা দিয়ে কাটা হয়েছে, ওই ব্লেডটা দিয়ে বা ওই কাটাটা। এবং আরো যদি বলি আমি একটু শেয়ার করতে পারি, অনেক আগে এটা, এখন তো এটা এখন এখন বলবো যে ধরেন এটা ধরেন 30 40 50 ইয়ার্স এগো, মেবি 40 50 ইয়ার্স এগো, কি হতো জানেন, বাঁশের যে গাছ থেকে ছাল তুললে ওটা কিন্তু সার, ওটা একদম ছুরির মতো সার, ওটা দিয়েও কিন্তু ধরেন দাদি বা দাদা বা তাদেরও আগে এটা কিন্তু ওটা দিয়ে কাটা হতো, এবং এটা একটা ট্র্যাডিশন ছিল যে ওটা দিয়েই কাটা হবে। হ্যাঁ, তো ওটা দিয়ে কাটা হলে কি হতো, ওটা তো পরিষ্কার ওরকম না। হ্যাঁ, ওইটা থেকে যে কন্টামিনেটেড হয়ে ওটা দেখা গেলো বেবির ধনুষ্টঙ্কার বলতো, যেটা টেটনাস হয়ে যেত। তো সেই জন্যে মানে বেবিরও কিন্তু রিস্ক বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি মায়ের অ্যান্টিবডিটা যদি বেবির শরীরে যায়, বেবিটা প্রোটেক্টেড হচ্ছে। একইভাবে আপনার সাথে যেমন রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, এটা যদি মা প্রেগনেন্ট অবস্থায়, যেটাতে বলা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার, মানে 32 থেকে 36 এর মধ্যে যদি মা যদি ভ্যাকসিনটা নেন, তাহলে মায়ের বডি থেকে ওইটা ভ্যাকসিনটা কিন্তু বেবিতে যাচ্ছে না, বেবি যেটা পাচ্ছে সেটা হচ্ছে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওই অ্যান্টিবডিটা বেবির কাছে চলে যাচ্ছে, এবং বেবি যখন জন্মাচ্ছে ন্যাচারালি সে একটা প্রোটেকশন নিয়ে সে পৃথিবীতে আসছে। তো মাদেরকে বলবো ফ্লু শট একইভাবে, যদি প্রেগনেন্সিতে ফ্লু হয় তখন কিন্তু মায়ের সিরিয়াস অবস্থা হয়ে যেতে পারে, মাকে প্রেগনেন্ট মাদার কিন্তু রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, এবং সেটা শুধু মায়ের জীবন না, একটা বাচ্চার জীবনও একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো মারা কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এসে ফ্লু শট নিতে পারেন, টেটনাস শট নিতে পারেন, আরএসভি ভাইরাস ভ্যাকসিন নিতে পারেন, নিউমোনিয়া ভ্যাকসিন নিতে পারেন। তো মার এই শরীরে যে ভ্যাকসিন গুলি থাকবে, এর অ্যান্টিবডি গুলি বাচ্চার শরীরে চলে যাবে, এবং বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন কিন্তু সে অনেকটা প্রোটেকশন নিয়েই ভূমিষ্ঠ হবে। তো এটা আমি আবারও বলবো মায়েদের জন্য এটা বাচ্চার জন্য ক্ষতিকর না,
চিন্তা করারও ওরকম বা ওরকম চিন্তার কিছু নাই। বরং ভালোভাবে আপনার ডাক্তারের সাথে কথা বলে আপনারা যদি ভ্যাকসিনটা নিয়ে নেন, এটা আপনার জন্য, মায়ের জন্য, বাচ্চার জন্য, দুজনের জন্যই কিন্তু এটা প্রোটেক্টিভ। এখানে তেমন কোনো আমি মিথটাকে বলবো যে আপনারা এটা মানে যথাসম্ভব দূর করবেন যে বাচ্চার ক্ষতি হবে বা বাচ্চা জন্মাবে, অন্যান্য ডিফেক্ট নিয়ে জন্মাবে, এগুলো কিন্তু জাস্ট ওই যে কল্পকথা, রূপকথার মতো। ধন্যবাদ। এবং একই সাথে অনেকেই মনে করেন যে হুপিং কফ শুধুমাত্র বাচ্চাদেরই হয়, এটা বড়দের কোনো সমস্যা নয়, কিন্তু এটি কিন্তু একটি ভুল ধারণা। এবং আমরা জানি যে এই ভ্যাকসিনটি কিন্তু প্রতি 10 বছর পর পর আসলে নেয়ার প্রয়োজন আছে, কারণ আস্তে আস্তে ইমিউনিটিটা ফেড হয়ে যায়। অনেকে মনে করেন যে একবার নিলে আর বুঝি নেবার প্রয়োজন নেই। এবং এরকম প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে স্পেসিফিক অনেক ইনফরমেশন আছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক কমনলি মানুষ এগুলো সম্পর্কে ভুল ধারণা করে থাকে। তো আশা করছি যে আমি আপনার সাথে আগামী পর্বগুলোতেও এই ভ্যাকসিন বিষয়ক আলোচনা আরো কন্টিনিউ করব, এবং আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তো আজকে চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। তো বিদায়ের পূর্বে আমি আপনার কাছে বলবো, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু আপনার কোনো পার্সোনাল মেসেজ, গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি শেয়ার করতে চান ভ্যাকসিন রিলেটেড। অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে আমরা আজকে একটা বিষয় নিয়ে, যেটা আমাদের মানে জীবনের সাথে সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এটা শুধু পার্সোনাল লেভেলে না, আমাদের ফ্যামিলি লেভেল থেকে শুরু করে, কমিউনিটি লেভেল থেকে শুরু করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে এটা রোগ প্রতিরোধের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি। তো এটা মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুযোগটা আমরা আপনি করে দিয়েছেন আপনার মানে আমাদের দর্শক শ্রোতাদের জন্য। আশা করি তারা এটা এখান থেকে যে মনের মধ্যে যে ডাউট মানে ইয়ে থাকে, যে সন্দেহ থাকে, সন্দেহ থেকে এটা মুক্ত হবেন। তো বেশিরভাগ ভ্যাকসিন কিন্তু আমি এটুকু বলবো যে আমরা যে ভ্যাকসিন গুলি অফার করি, এটা তো আমরা যখন আমরা চিকিৎসক হিসেবে যখন অফার করি, তখন কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমরা অফার করি, এবং আমরা অবশ্যই অফার করব, এমন কিছু অফার করি যেটা আমরা জানি যে আমার পেশেন্ট বা আমার রোগী এটা থেকে কোনো অসুবিধা হবে না। এটা আমরা তাদেরকে অ্যাসিওর করি, কারণ এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আর এই জন্যই আমরা মানে চিকিৎসা প্রদান করছি, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই জন্যেই আমরা কিন্তু এটা করি। কিন্তু আমরা যদি জানি বা আমাদের মধ্যে যদি কোনো কারণে ডাউট থাকে যে এটা কোনো, আমরা জানি না এটা কাজ করবে কিনা, বা আমরা জানি না এটা ক্ষতি করবে কিনা, তখন কিন্তু আমরা কিন্তু অফার করি না। আর সব ভ্যাকসিন গুলো কিন্তু অনেক অনেক মানে একটা স্টেজ পার হয়ে আসে, এটা পরীক্ষা হয়, অনেকগুলি স্টেজ পার হয়, এবং সেই পার হয়ে তারপরে এখানে ফেডারেল লেভেলে আরেকবার টেস্ট হয়। তো একটা ভ্যাকসিন তৈরি করতে কিন্তু, যদি আমরা আইডিয়ালি, যদি আমরা কোভিড এর কথা যেহেতু আমরা অনেক দ্রুত তৈরি করেছি, একটা ভ্যাকসিন তৈরি করতে এমনও দেখা গেছে 5 বছর সময় লেগেছে, কোনো ভ্যাকসিনে 10 বছর সময় লেগেছে, বা এর থেকে বেশিও লাগতে পারে। কারণ তাদেরকে এই ভ্যাকসিন গুলি যেহেতু আমরা মানুষের শরীরে দিব, সেটা আমাদের সব দিকেই আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তার সেফটিটা আমাদেরকে দেখতে হয়, তার সাইড এফেক্টটা আমাদের দেখতে হয়, উপকারিতাটা দেখতে হয়, এবং সেটা ব্যালেন্স করে তারপরে এটা মানুষের শরীরে, এটা আমরা শুধু যে আমরা দেখলাম একটা টেস্ট করে ভালো, এর সাথে সাথে আমরা ওটা অ্যাপ্রুভ করি না। তো এটা অনেক সময় ধরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তারপরে আমাদেরকে অ্যাপ্রুভ করা হয়। তো এবং আমরা এটাও বলছি, দেখেন সবকিছু কিন্তু 100% মানে একেবারে সব কোনো কিছুই কিন্তু 100% ইয়ে না, পিওর না বা সেফ না। সবকিছুর মধ্যে কিছু না কিছু একটু ঝুঁকি থাকে। তা আমরা যখন দেখি যে বেনিফিটটা অনেক বেশি হাই, রিস্কটা অনেক কম, এবং সেটা অনেক নেগলিজেবল লেভেলে, তখন এটা অ্যাপ্রুভ করি। দেখেন আমরা ন্যাচারাল খাবার খাই, সে খাবার কিন্তু সবাই একই খাবার খেতে পারে না, কারণ অ্যালার্জি হচ্ছে, তাই না? কিন্তু তার জন্য তো আমরা খাবারগুলোকে ফেলে দিব না। যা সেই জন্য একইভাবে ভ্যাকসিন হয়তো হয়তো মিলিয়নের মধ্যে একজন মানুষের একটা রিয়াকশন হচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু বাকি মিলিয়ন মানুষগুলো কিন্তু বেঁচে যাচ্ছেন, রক্ষা পাচ্ছেন, হসপিটালে যেতে হচ্ছে না, তার ফ্যামিলি তার থেকে পাচ্ছেন। একটা ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা একটা মানুষকে শুধু সেভ করছি না, আমাদের একটা ফ্যামিলি, একটা কমিউনিটি, একটা নেশন, ইন্টারন্যাশনাল লেভেলে। ধরুন আমরা ট্রাভেল করছি, দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করছি, অন্য দেশে একটা প্রাদুর্ভাব আছে কিন্তু আমার এখানে নাই। আমি যাওয়ার আগে, ধরেন আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরেন ইয়েলো ফিভার, হ্যাঁ এখানে তো খুবই কম, কিন্তু আফ্রিকার সব জায়গায় না, কয়েকটা দেশে ইয়েলো ফিভারের প্রাদুর্ভাব বেশি।
এবং এটা আহ জীবন মানে ইয়ে করতে পারে, মানে মানুষ সুস্থ হয়ে মারা যেতে পারে। অত্যন্ত কঠিন একটা অসুখ। তো আমি যদি ইয়েলো ভাইরাস ভ্যাকসিনটা নিয়ে যাই, তাহলে আমাকে এই চিন্তাটা করতে হচ্ছে না। কিন্তু আমি যদি ভ্যাকসিনটা না নিয়ে যাই, তাহলে হয়তো আমি এবার ওখান থেকে অসুস্থ হয়ে যাব। শুধু তাই না, ওটা আমি আরো অনেক মানুষকে অসুস্থ করে দিব, স্প্রেড করে দিব। তো আমি বলবো এই জন্য যে আমাদের জন্য যে ওষুধগুলি আমরা খাচ্ছি, এই ওষুধগুলি কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসে, তারপরে আসে, কমিউনিটি লেভেলে আসে। এবং এটা শুধু এখানে শেষ হয়ে যায় না। আমাদের কিন্তু, আমরা বলছি যে ফ্লু ভ্যাকসিন আমরা দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, রিসার্চ চলছে চলছে চলছে। কারণ এবং সেখান থেকে যদি অনেক সময় অনেক কিছু ইনপুট আমরা পাচ্ছি, নতুন নতুন ইনপুট পাচ্ছি, সেটা আবার অ্যাড হচ্ছে। বা আমরা যখন দেখছি আচ্ছা ওই ভ্যাকসিনটার থেকে আমাদের এই ভ্যাকসিনটা আরো ভালো, ওটা থেকে সাইড এফেক্ট আরো ভালো। তো এইভাবে কিন্তু এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা কিন্তু এমন না যে ফ্লু শটটা 5 বছর আগে তৈরি করা হয়েছে ওটাই আমরা চালিয়ে যাচ্ছি, তা না। ওটা কিন্তু এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা সবসময় ভালোর জন্য, যে ফ্লু শটটা ধরেন এখন থেকে 20 বছর আগে যে ফ্লু শটটা যে সাইড এফেক্ট হতো, এখন আরো বেশি পলিশড করা হয়েছে। এখন দেখা যাচ্ছে সাইড এফেক্ট এখন অনেক কমে গেছে। একটু এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি ধরে নিচ্ছি আগে 25% বা 20% মানুষের রিয়াকশন হইতো, এখন দেখা যাচ্ছে 10%, 5 বা 2% বা 3% মানুষের রিয়াকশন হচ্ছে। তো এটা একটা কন্টিনিউয়াস মেডিকেল প্রসেস, এটা চলছে। শুধু ভ্যাকসিন না, ওষুধগুলিও। আমরা কিন্তু দেখা যায় ওষুধ মার্কেটে আসছে, আবার ওখান থেকে তুলে নেওয়া হচ্ছে। কেন তুলে নেওয়া হচ্ছে? পরবর্তী রিসার্চে দেখা গেল যে ওখানে একটু কোনো কিছু হলো, সেজন্য ওটা মার্কেটে ছিল, ওখান থেকে তুলে নেওয়া হলো, আর ওটা মার্কেটে দেওয়া হচ্ছে না। তো আমরা সবাই যদি এই সুপারস্টিশন আমাদের মধ্যে যে আহ মানে যে প্রশ্নগুলি আছে, যেটা আমাদেরকে অন্যান্য চিকিৎসা শাস্ত্র থেকে একটু দূরে রেখে দিচ্ছে, আমরা এটা নিয়ে আমি অনুরোধ করব আপনি আপনার ডাক্তারের সাথে ওপেনলি আলোচনা করবেন। আপনার কাছে যত কোশ্চেন আছে আপনি সব আপনার ডাক্তারের কাছে ওগুলো জিজ্ঞাসা করবেন। তারপরে যদি থাকে তাও আলোচনা করবেন। ডাক্তারের সাথে আলোচনা করলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা অনেক রুগীকে পাই, যখন আমরা বলি যে নিউমোনিয়া ভ্যাকসিন না নিব না, তখনই কিন্তু আমরা বলি, থেমে থাকি না, আমরা তাকে জিজ্ঞাসা করি কেন, হ্যাঁ, কি জন্যে জানতে চাই। যখন কিছু বল ওইটা নিয়ে তাকে আমরা একটু ইনফরমেশন দেই, আমাদের সব রোগীকে আমরা ইনফরমেশন দেই, যখন যেটা আমরা এখন আলোচনা করছি ঠিক এইভাবেই ইনফরমেশন গুলি দেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার যারা আরো কলিগ আছেন, আমরা দেখেছি যে পেশেন্ট একবার রিজেক্ট করে দেয়, পরের বার বা তার পরের বার ঠিকই ভ্যাকসিনটা নিয়ে নেয়। তো আমি একটা জিনিস দিয়ে আজকে শেষ করব। আমি তখন রেসিডেন্সি করি। তো যখন আমাদের উনি নেফ্রোলজিস্ট ছিলেন আমার অ্যাটেন্ডিং। তো যখন আমি প্রিসেপ্ট করছি, মানে আমরা তো যখন রেসিডেন্ট, পেশেন্ট দেখে ওটা আমাদের অ্যাটেন্ডিং এর কাছে, মানে যেখানে প্রফেসর, যেটা আমাদের বাংলাদেশে আমরা প্রফেসর বলি। তো যখন আমি প্রেজেন্ট করছি, তখন আমাকে বলছে যে তুমি পেশেন্টের কোলোনোস্কোপি হয়েছে কিনা জিজ্ঞাসা করেছো। তো আমি বললাম যে ও তো গত বছর বলছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছিল গত বছর, কিন্তু ও তো গত বছর বলছে যে না আমি কোলোনোস্কোপি করবো না, রিফিউজ করেছে। বলে কি, রিফিউজ করেছে কিন্তু এবছর তো সে তার মাইন্ড চেঞ্জ করতে পারে, তুমি আবার জিজ্ঞাসা করো। তো উনি তখন, আমার এখনো মনে আছে এবং আমি এখনো এটা ফলো করি। আমার পেশেন্টের জন্য আমাকে যারা রিফিউজ করেছে আমি লিখে রেখেছি রিফিউজড, কিন্তু আবার আমি জিজ্ঞাসা করি। তো আমার পেশেন্ট কয়েকদিন আগে বলছিল যে তো আমি তো বলছি আমি নিব না, তুমি কেন আবার বলছো? আমি বলছি কি, আমি এই জন্যই বলছি তুমি হয়তো তোমার মাইন্ড চেঞ্জ করবা, বা তোমার মনে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমি সেটা অ্যান্সার করলে হয়তো, তখন আমি রাইট বাটনটা প্রেস করতে পারিনি, এখন হয়তো রাইট বাটনটা প্রেস করতে পারবো। তো এটা আমার দায়িত্ব তোমাকে অফার করা সবসময়ই। তুমি রিফিউজ করতে পারো, কিন্তু আমি আহ এটা আমার দায়িত্ব, আমি তোমাকে অফার করব। তবে রিফিউজ টার্মটা চলে এসছে। হ্যাঁ, মানুষ কিন্তু রিফিউজ করলে তাকে আমরা ফোর্স করতে পারি না, এটা কিন্তু এগেনস্ট দ্য মেডিকেল ল। তো আমরা অফার করব, তাদেরকে ইনফরমেশন দিব, এবং তারা পরেও যদি তারা রিফিউজ করে তাহলে কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, আমরা জোর করতে পারবো না। আর আমাদের এখানে যেহোভা উইটনেস যারা আছেন, আমরা জানি তাদের কাছে কিন্তু একটা ব্রেসলেট থাকে। তারা অনেক কিছুই নিতে চান না, ভ্যাকসিন নিতে চান না, ব্লাড ট্রান্সফিউশন নিতে চান না, কিন্তু আমাদেরকে রেসপেক্ট করতে হবে, মানুষের পার্সোনাল চয়েসটাকে রেসপেক্ট করতে হবে, কিন্তু অ্যাজ এ ডক্টর ইনফরমেশন গুলি আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি দেই, অনেক সময় কিন্তু চেঞ্জ করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের এই আলোচনায় জেনে নিলাম, এবং এর ধারাবাহিকতায় আমরা আরো অনেকগুলো পর্বে চেষ্টা করব ভ্যাকসিন রিলেটেড আরো ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আপনার ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা
এবং মূল্যবান সময়ের জন্য টিভেন24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাফসা ম্যাম। আপনার যে প্রোগ্রামগুলি হয় এটা আমাদের কমিউনিটি লেভেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা মানে আমরা এইভাবে আমাদের মানে বিশাল একটা কমিউনিটি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, বা কিন্তু আমরা এই TVN24 এর মাধ্যমে তাদের সাথে আমাদের একটা রিলেশন হয়ে যাচ্ছে, অদৃশ্য রিলেশন হচ্ছে। আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা উপকৃত হবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা TVN24 এর মাধ্যমে আমাদের কাছে যদি প্রশ্ন করেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও বসন্তের শুভেচ্ছা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে ভ্যাকসিন একটি স্টেপ যেটার মাধ্যমে আমরা আসলে অসুখের সম্ভাবনাকে রুখে দিতে পারি বিরাট ক্ষতির সিচুয়েশন থেকে নিজের পরিবার, ব্যক্তি জীবন, সমাজ, দেশ এবং পুরো পৃথিবীকে। আসলে আমরা সকলে ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় পার্টিসিপেট করি, নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।